আপনি পাওয়া দেখেন যায়। যে বাড়ির বিষয় না, প্লটের বিষয় না। তবে এমপিদেরকে তো আপনি একটা সরকারি গাড়ি দিতে পারেন। হুম, আপনি যদি ডিসি কে গাড়ি দিতে পারেন এবং তারা গাড়ি পাবে কোথায়? তাদের তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে এবং একটা সিকিউরিটির ব্যাপার আছে। তারা তো আর মোটরসাইকেলের পেছনে করে যেতে পারে না। সিকিউরিটির ব্যাপার হুম, আছে। তাদের হুম, গাড়ি আপনি দিবেন, তাদের ড্রাইভার দিবেন, তেল দিবেন, গাড়ি মেইনটেন্যান্স এর সরকারি পুল থেকে গাড়ি তারা পাবে। অ্যা তাদের স্ট্যান্ডার্ড অনুসারে তারা গাড়ি পাবে। এবং এটা অযৌক্তিক দাবি আমি মনে করি না। আমি অযৌক্তিক দাবি মনে করি না। আমি মনে করি কি যে এমপিদের তো ইও দেওয়া পেনশনও দেওয়া উচিত। অনেক এমপি গরিব। অনেক এমপি গরিব থাকে পরে বড়লোক হয় যে আমি ভবিষ্যতে কি করব? তাদের যদি পেনশন থাকে একটা আ যদি এক টার্ম যদি পূরণ করতে পারে তাকে পেনশন দেওয়া উচিত। যেন ভবিষ্যতে সে টিকে থাকতে পারে। অনেক এমপি কিন্তু ভবিষ্যতে মানে করার পরে আপনার ইসে রয়েছে ওই যে কি বলে গুচ্ছ গ্রামের যে ঘর, সে ঘরেও এমপিরা বাস করছে। এরকমও আছে। এরকমও আছে। না খেয়ে রয়েছে। ময়মনসিংহ এক এমপির কথা শুনলাম। তো এগুলি যারা দেখে তারা তখন ঠিক আছে। আমার হাতে যখন সুযোগ আছে I will make money। এখন যদি ধরেন অ একবার ঘুষ খাইলে তো বারে, বারে খায়। তো সুতরাং এমপিদেরকে তাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা করে দেওয়া দরকার। কারণ তারা জনগণের প্রতিনিধি হিসেবে আসছে। তাদের গাড়ি দেওয়া দরকার। এবং তাদেরকে বসার যে জায়গা সেটা যা কিছুই হোক উপজেলা কমপ্লেক্সে করা উচিত হবে না। সেইখানে তাদের যে লোকজন তাদেরকে আলাদাভাবে দরকার হলে ভাড়া করে দিতে পারে অফিসের স্পেস। কারণ আপনার যেখানে উপজেলা চেয়ারম্যানরা বসে সেখানে এমপি বসলে প্রোটোকলের একটা ব্যাপার হবে। একটু বড় ধরনের কনফ্লিক্ট হবে। আর এমপিরা তো মূলত তাদের তো অফিস দেয়া আছে এমপি কমপ্লেক্স ঢাকায়। ঢাকায় কিন্তু তাদের অফিস দেয়া আছে। অফিস আছে, তাদের বাসা আছে। এমপি দের হাউজিং আছে। মানে হুম, বাসা আছে, সংসদ ভবনের সামনে আছে। তারপর নাম ভিলেজের অনেক বাসা কিন্তু এমপিদের জন্য অ্যালট করা আছে। তো সুতরাং সেখানে গিয়ে এবং মফস্বলে যখন তাদের এলাকাতে তারা যাবেন, তখন তাদের হয়তো একটা বসার একটা জায়গা থাকতে হবে। কোন না জায়গা কোনভাবে তারা থাকতে বসবে। হবে। হ্যাঁ। কিন্তু একটা পার্মানেন্ট হুম, যে উপজেলা কমপ্লেক্সে মধ্যে যদি এমপিদের একটা থাকে তাদের লোকজন সেখানে একটা ঝামেলা হবে। তাদের কাজের এ সমস্যা হবে। হুম। আমরা দেখেছি যে ডক্টর ইউনূস সরকারের একদম আমরা টক শো করেছি যে নির্বাচনের ৩ দিন আগে যে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিটা নিয়ে এখন খুবই আলোচনা হচ্ছে। এবং এই চুক্তির ব্যাপারে আপনার নিশ্চয়ই মনে আছে যে বলেছিল যে জামাত এবং বিএনপি জানতো বা যে মানে চুক্তিগুলো কি হয়েছে সে ব্যাপারে জানতো। পরে যে জামাত বলল যে আমরা জানি না। হুম। কিন্তু এরপরে আমরা আর কোন দল থেকে সেভাবে আলোচনা শুনিনি। আসলে চুক্তিগুলোতে কি ছিল? আর অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই দেশের বাইরে যাচ্ছেন। তারা কি এমনিই যাচ্ছেন নাকি মানে বেড়াতে যাচ্ছেন, চলে আসবেন এরকম কিছু? নাকি আসলেও পালানোর চেষ্টা করছেন? না, ওটাতে যাচ্ছেন আবার ফেরত আসছেন। অর্থাৎ তারা ড্রাই রান দিচ্ছেন। তারা হুম, এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতেছেন যে আমরা পালাচ্ছি না, আমরা যাচ্ছি আসছি। তবে somehow এইসব লোকজন যারা এত প্রভূত দুর্নীতি করলো, তাদের মনে হয় কোন না কোন রকমের সেফ এক্সিট দেওয়া হয়েছে। কোন না কোন আ আ ডিপ স্টেট থেকে কোন তাদের মুরব্বিদের থেকে কিছু একটা পাইছে। এইজন্য কোন রকমের আ দুর্নীতি দমনের বা তাদের বিরুদ্ধে অ্যা কোন তদন্ত কার্যক্রম শুরু হয় নাই। হচ্ছে না। প্রায় ২ মাস হয়ে গেল। একেবারেই হয় না। কিন্তু অনেকেই অভিযোগ করছে। আমিও অভিযোগ করছি। আপনারা হুম, টক শোতে অনেক অভিযোগ করা হয়েছে। আমরা জানি অনেক দুর্নীতির কাহিনী। এগুলো তো হুম, তদন্ত করা উচিত ছিল। কিন্তু এটা করে নাই। আমার মনে হয় তাদের একটা আছে এবং ওই যে ৩ দিন আগের যে চুক্তিটা তারা করছে, তাদের হুম, ক্ষমতায় থেকে ৯ তারিখ 9th ফেব্রুয়ারি যে ইলেকশনের ৩ দিন আগে যে তারা আমেরিকার সাথে চুক্তিটা করছে, এই চুক্তিটা তো সর্বনাশা চুক্তি হয়েছে। একেবারে সর্বনাশা চুক্তি হয়েছে। হুম, আমাদের যে সভরেইন যে রাইট সেগুলি তো হুম, আ ক্ষুণ্ণ হচ্ছে। আপনি দেখেন যদি আমেরিকা এই মানে একটু হার্ড স্টান্স নেয়, তাহলে কিন্তু আপনি রূপপুর পারমাণবিক ইটা আপনি কিন্তু চালু করতে পারবেন না। সেখানে চুক্তির মধ্যে একদম। দেয়া আছে যে হুম, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ফুয়েল রড এবং অন্যান্য ইকুইপমেন্ট এগুলি হুম, কোন দেশ থেকে কিনা যাবে না যে দেশগুলি আমেরিকার আ সিকিউরিটির জন্য প্রবলেম। অর্থাৎ রাশিয়ার হুম, রোসাটমের থেকে কিনছে। রোসাটমের উপরে তো ওদের দেয়া আছে, নিষেধাজ্ঞা দেয়া আছে। একটু চেষ্টা আমেরিকা যদি চাপ দেয়, আপনি এটাকে চালু করতে পারবেন না। হয়তো দিবে হুম, না।
কিন্তু ভবিষ্যতে নিউক্লিয়ার প্ল্যান্ট আপনার আমেরিকা ছাড়া কোনো দেশ থেকে কিনতে পারবেন বলে মনে হয় না। তারপরে আরো হচ্ছে এফডিএ যে টেস্টটা করে দেবে কোনো খাদ্য কিংবা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা করে দেবে ওটার উপর আপনি টেস্ট করতে পারবেন না। তো এফডিএ তো অনেক খাদ্যে অনেক মেডিসিন বলেন অনেক বায়োলজিক্যাল প্রোডাক্টে যদি লার্ড থাকে শূকরের চর্বি কিংবা পর্ক থাকে শুকরের মাংস তাদের কাছে তো ওইটা ওকে, তারা তো এখানে এটা আটকাবে না। কিন্তু আমাদের এখানে তো হালালের একটা বিষয় আছে এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে হালালের একটা ধারা আছে যে হালাল ফুড ছাড়া আমি নাও নিতে পারি এরকমই আছে। কিন্তু এখানে আরো এমন ভাবে করে রাখছে যদি আপনি বলেন যে এটা হালাল হালাল থিওরিতে হালাল ইসে এটা আমি নিব না, কিন্তু এই চুক্তি অনুসারে আমেরিকা বলতে পারবে যে তুমি এটাকে নন ট্যারিফ ব্যারিয়ার হিসেবে ইউজ করতেছো, এটা যাবে, এটা যাবে তোমার দেশের মধ্যে। এখানে এই ধরনের চুক্তিগুলি করে ইউনূস সাহেব দেশটাকে পঙ্গু করে দিচ্ছেন। এখন আপনি 14টা বোয়িং কিনবেন, এই 14টা বোয়িং আপনি যে কিনবেন সেগুলি তো কোথা থেকে কিনবেন? ওটি বাটি বেচে আপনি বোয়িং কিনবেন। বোয়িং কিনে আপনি কি করবেন? আপনি কি এত প্যাসেঞ্জার কি অন্য এয়ারলাইন্সে চলে যাচ্ছে কিনা? আপনি তো একটা সুনির্দিষ্ট সংখ্যা আছে বাংলাদেশের। সেই সংখ্যাটা হচ্ছে মিডল ইস্টে শ্রমিকরা যায় আসে। আর কিছু যারা বিদেশে থাকেন বাংলাদেশের ঢাকা তো কোনো হাব না। ইটস নট এন হাব, নট এ হাব যে হাবে অনেক প্যাসেঞ্জার আসবে। হাব হচ্ছে সিঙ্গাপুর, হাব হচ্ছে ব্যাংকক, হাব হচ্ছে দুবাই, হাব হচ্ছে এই কুয়েত, টার্কি। আমরা তো হাব না, আমাদের সেই এয়ার রুটের মধ্যেও পড়ে না। যাই হোক এখানে বাধ্য করছে। এখন আপনি দেখেন যে আমাদের আছে এয়ারবাস, আমাদের বিমান এয়ারবাস বেসড। এখন দুই সেট ক্রু রাখতে হবে, 2 সেট ইঞ্জিনিয়ার ট্রেনিং। এয়ারবেস এয়ারবাসের জন্য এক ধরনের ট্রেনিং, আবার বোয়িং এর জন্য আরেক ধরনের ট্রেনিং, ডাবল থাকবে। এখন তাতে কি হবে আই ডোন্ট নো। মানে এই চুক্তির সাথে